আজকে তোমরা জানো যে রাধা অষ্টমী, আর সেই কারণেই আমি মানে রেডি হয়ে এলাম এখানে। কিছুই তো করতে পারছি না, তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। সুপ্রভাত যে জানাবো, প্রভাতটা তো সু হতে হবে তবেই তো, তাও তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তা আজকে খুব সামান্যভাবে পুজোটা করব, খুবই সামান্য, যেটুকু যেভাবে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে রাধা অষ্টমী, অনেক দিন তোমাদের সামনে আসিনি। এই দেখো কিছু ফুল জোগাড় করে নিয়েছি, এই সমস্ত ফুল আর এই কলা, মিষ্টির মধ্যে কি কি এনেছে দেখতে হবে। আর এখানে দুধ আর দই আছে, আর মা এখানে ফুল সব গুছিয়ে রাখলো, এই যে এখনো গুছাচ্ছে সব জোগাড় করে করে ঠিক করে করে। মালা ফুল এগুলো, মালাও বেশি বড় মালা আনিনি, ছোট মালাই নিয়ে এসেছি, সরু মালা। আর এই তো এখানে দেখছো শিব, এদেরকে কাউকে সবাইকে পারবো না, আমি শুধু গোপালকেই স্নান করাবো। রাধাকৃষ্ণকেও আমি পারবো না আজকে করাতে, কাউকে পারবো না, মানে সেই পরিস্থিতি আমার নাই, তোমরা সবাই জানো যে পরিস্থিতি আমার নেই। তাই আগে শরীরটা সুস্থ করি, তারপরে সব কিছু। তাই শুধু গোপাল বাবাজিকে স্নান করি, ড্রেস চেঞ্জ করে আমি পুজো করে নিই। তোমরা দেখতে থাকো। দেখছো আমি রাধা অষ্টমী পুজো শুরু করে দিলাম। তা ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু কিছুই করতে পারলাম না। আমি তোমাদের এর আগেই বলেছি যে আমি কোনো কিছু আগে থেকে বেশি ভাবলে সেটা আমার হয় না, পূরণ হয় না। তা ভেবেছিলাম আমি রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণের নতুন ড্রেস কিনবো, পরাবো, এই সমস্ত করব। কিন্তু জন্মাষ্টমীর পর থেকে আস্তে আস্তে শরীরটা এতটাই দুর্বল হতে শুরু করলো, হতে হতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এমন জায়গায় এসে দাঁড়ালো যে পুজো করার মানে ক্ষমতাটুকু কমে গেছে। তা ঈশ্বর মঙ্গলময়, তিনি সে হয়তো নিশ্চয়ই আমার হাতের পুজো নেবেন, সেই কারণেই মাকে ঠিক এই টাইমেই পাঠিয়ে দিয়েছে আমার কাছে, যাতে গুছিয়ে জোগাড় করে সব দিতে পারেন, আমি পুজোটা করতে পারি। কিন্তু আমি কোনো মানে ভোগ রান্না করিনি, কিচ্ছু রান্না করিনি, সমস্ত কিছু কিনে নিয়ে এসে আজকে পুজোটা হলো। ফুলমালা, কারণ রান্নাটা করতে গেলে গ্যাস পরিষ্কার করা সমস্ত করতে হবে। আর আমি ভাবছি নতুন গ্যাস একটা কিনে নেব, এই গ্যাসে আর দেওয়ার ইচ্ছে নেই, যে মানে এই গ্যাসে রান্না করে আর দেওয়ার ইচ্ছে নেই, সেই কারণে আর এই গ্যাসে ভোগ রান্না করছি না, করলামও না। আর সেই কারণ ওটাও একটা ব্যাপার, আর একটা ব্যাপার শরীরটাও পারলো না। শরীরটা যদি পারতো তাহলে হয়তো চেষ্টা করে মুছে টুছে ধুয়ে মুছে নিতাম। আর ধুয়ে মুছে নিতে গেলে মানে খুব খাটনি হয়, পুরো গ্যাস ইয়ে করে ধুতে গেলে প্রচণ্ড খাটনি। সেটা করেও নিই, কিন্তু সেই খাটনিটা করার মতন মানে শারীরিক ক্ষমতা আমার এখন নেই। আর মাকে দিয়ে করানো সম্ভব না, কারণ মা অত পারবে না। হয়তো মনের জোরে বলবে দে করে দিচ্ছি, অমুক তমুক সেসব বলবে, কিন্তু আমি পারবো না মাকে দিয়ে ওটা করাতে, অত খাটনির কাজ। মার তো অনেকটা বয়স, কম বয়স না। তা যেটুকু করে যথেষ্ট করে, আমাদের থেকে চটপটে, তাই করতে পারে। ভীষণ চটপটে আর ভীষণ কাজে পটু, তাই করতে পারে। নাহলে এই বয়সে একটু করা কষ্টই আছে। তা আমি শুধু সবাইকে ভেবেছিলাম করাবো, কিন্তু কাউকে কিছু করতে পারলাম না। খুব খারাপ লাগছে, কেন বারবার বলছি জানো তো, মানে নিজেরই ভীষণ খারাপ লাগছে যে এটা পারলাম না। জন্মাষ্টমীটা যেভাবে দিলাম আমি এটাও সেভাবেই দেবো ভেবেছিলাম, মানে অতটা না করলেও বেশ খানিকটা কিছু করব ভেবেছিলাম। কিন্তু সাজানোটা যেন তো ছিলই, কোনো অসুবিধে হতো না, ওই জন্য সাজানোগুলো খুললামও না যে সুন্দর করে করব। কিন্তু ওই মানে এইভাবেই হয়তো নেবে পুজোটা, পুরোপুরি অত নেবে না, সেই কারণে এইভাবেই শরীরটা এই সময়ই এরকম হতে হলো। তাই এই যে পুজোটা করছি, তার আগে আমি সকালে ডাক্তার দেখিয়ে এসেছি অ্যাপোলো থেকে। ডাক্তার দেখিয়ে এসে ডাক্তারের কাছে খুব বকাবকি খেয়েছি এরকম পরিস্থিতির জন্যে। খুব মানে অনেক সাবধান করে দিয়েছে, আগুনের কাছে যেতে নিষেধ করেছে, হাঁটাহাঁটি করতে বলেছে, কিন্তু জোরে নয়, কিন্তু হাঁটাহাঁটি করতে বলেছে। জোরে হাঁটাহাঁটি করতে বলেছে, সেটা পুরোপুরি ঠিকঠাক হলে পরে 2 মাস পর যাব, তারপরে বলেছে যে জোরে হাঁটাহাঁটি করতে, তার আগে জোরে হাঁটাহাঁটি করতে নিষেধ করেছে। তাই এই পর্যন্ত হলো। আর গোপালের জন্য যে ড্রেস
কিনে নিয়েছিলাম, মানে এক মা নিয়ে এসে দিয়েছিল দুটো ড্রেস, সেই দুটো ড্রেসের একটা ড্রেস আজকে পরিয়ে দেবো, আর একটা ড্রেস আবার আর একদিন পরাবো। সামনে আবার বিশ্বকর্মা পুজো আছে, পরপর তো চলতেই থাকবে। এই তো মানে উৎসবের শেষ নেই আমাদের, কিন্তু মানে পরিস্থিতি সেইভাবে উৎসবের সঙ্গে একরকমভাবে চলছে না, তাই উৎসবগুলোও সেভাবে হয়তো হবে কি না জানি না। তা সেই জন্য এই উৎসবের তো শেষ নেই, শুরু হয়ে গেছে জন্মাষ্টমী, জগদ্ধাত্রী, রাধাষ্টমী, পরপর চলবে, বিশ্বকর্মা, দুর্গা পুজো, সরস্বতী পুজো পরপর চলতেই থাকবে। তারপর বিয়ে অনুষ্ঠান এটা ওটা তো আছেই, আমাদের 12 মাসে 13 পার্বণ বলে না, সেই অবস্থা। আর কথা সেভাবে বলে তোমাদের ভয়েস সেভাবে দিতে পারছি না, মানে কথা আসছেও না ভেতর থেকে, একদম নর্মাল যে সমস্ত কথাগুলো সেগুলো বলেই ভয়েস দিচ্ছি। মানে ভেতর থেকে যে কথাগুলো আসা, যে কথাগুলো বললে মানুষের ভালো লাগে, শুনতে ভালো লাগে, সেই ধরনের কোনো কথা আমার ভেতরে আসছে না। গানের লাইনগুলো আসছে, কিন্তু কি বলতো, গানের লাইনগুলো আমি মানে যেহেতু এতটাই মানে গলাটা পারমিট করছে না, তাই গানের লাইনও গাইতে পারছি না। কিন্তু দেখো কি সুন্দর করে মানে স্নান করছে বসে বসে, দই মাখিয়ে দিলাম সুন্দর করে। মা বলছে গোপাল ফেসিয়াল করছে, দেখ। আমি বললাম হ্যাঁ, আজকালকার গোপাল তো এখন ফেসিয়াল করবে, ভুরু প্লাক করবে, ঠোঁটে লিপস্টিক লাগাবে, কত কি করবে, দুধ দিয়ে স্নান করছে। বলছে জোরে করে কানটা মুলে দিবি, দিয়ে স্নান করাবি, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, তাই বলছে ওকে। আমি বলছি হ্যাঁ, স্নান করাতে গেলে লাফিয়ে বেড়ায়, আসলে স্টিলের থালা তো একটু এদিক ওদিক করলে স্লিপ করছে, দিয়ে এদিক ওদিক নড়ছে, যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, কানটা মোলে দিবি, দিয়ে স্নান করে দিবি, এরকম করে বলছে মা। মা এমন করে গোপালকে দেখে, সামনে এসে বসে আর লোভ সামলাতে পারে না, শুধু জিজ্ঞেস করবে তোর গোপাল কেমন আছে, আজকে এই করেছিস, আজকে ওই করেছিস, আজকে কী ভোগ দিলি, আজকে কী করলি, শুধু তাই। এইটুকু টাইম আজকে সকালেই গেছে, এইটা রাধাষ্টমীর পুজো, কিন্তু আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি পরের দিন, বৃহস্পতিবারের দিন ভয়েস দিচ্ছি, বৃহস্পতিবারেই ভিডিও ছাড়বো, সেই কারণে। আর মা বৃহস্পতিবার সকালেই গেল, মানে আজকে সকালেই গেল ইয়েতে, বোনের বাড়িতে। ওখান থেকে বারবার ফোন করে করে জিজ্ঞেস করছে, আমি দেখে এসেছি, আমি টাটা দিয়ে এসেছি, আমাকে দেখে হেসেছে, আমাকেও টাটা দিয়েছে, এইসব বলছে আমাকে। আমি বলছি হ্যাঁ তোমার সঙ্গে গল্প করেছে, বলছে হ্যাঁ আমার সঙ্গে অনেক গল্প করে, আমি ভোরবেলায় উঠে বসি আর আমার সঙ্গে বসে বসে গল্প করে, দেখবি কোন দিন পালিয়ে যাবে আমার সঙ্গে। বলছি আচ্ছা তুমি নিয়ে চলেছো, এমন করে। মানে খুব পছন্দ হয়েছে মার আমার এই গোপাল বাবাকে। আমার গোপাল বাবাজিকে অনেকেরই পছন্দ হয়েছে, ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া ও মানে খুব বলছিল গোপালের কথা, খুব প্রশংসা করছিল, সবাই প্রশংসা করে যারা আমার ভিডিওতে মানে দেখে ব্লগ, কার কার নাম করব, প্রত্যেকে যারা যারা প্রত্যেকে ব্লগ দেখে প্রত্যেকেই বলে যে তোমার গোপাল সোনা খুব সুন্দর, তোমার গোপাল বাবাজি খুব ভালো, খুব ভালো লাগে গোপালের মুখটা, তাই বলে। আমি বলছি যে হ্যাঁ তোমাদের ভালো লাগলেই আমার ভালো, আমি মানে আমি তো ভালো বলবোই, আমি তো ভালোবাসবই, তার সঙ্গে তোমাদেরও যে ভালো লাগে এটাই আমার ভালো লাগে। তবে কী বলতো, প্রতিদিন যদি আমি নামিয়ে নামিয়ে একটু স্নান এরম করে করাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু প্রতিদিন নামিয়ে এত ড্রেস ছাড়িয়ে করানোটা সম্ভব হয় না বলে আমি বৃহস্পতিবার দিন করে নিয়েছি। কিন্তু আবার সেটাও তোমাদের সঙ্গে সবসময় শেয়ারও করা হয় না, যে আমি যে ওকে চেঞ্জ করাবো বা কী পরাবো। আর ড্রেসও আমার বেশি নেই যে বারবার চেঞ্জ করিয়ে এটা ওটা পরাবো, সেরকম ধরনের ড্রেসও নেই, যা আছে তাই চেঞ্জ করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পরাই, এইরকম ব্যাপার। আমি ছোটোবেলায় কখনো এরকম মনে হয়নি, আর কখনো এইভাবে যে মানে গোপাল নিয়ে আসবো এটা কখনো মনে হয়নি, কিন্তু হঠাৎ করে কি মনে হলো জানি না, আমার বাড়িতে হয়তো আসার জন্যই তৈরি হয়েছিল, এমন যেন মনে হচ্ছিল। এই গোপাল নিয়ে কত কীর্তি হয়েছে জানো, আমি একেই মানে দেখে এসেছিলাম, ওকে দেখে আমি দোকানে গিয়ে পছন্দ করে ওকে দেখে, দোকানদার বললো হাতে লাড্ডু দেওয়া নেবেন না হাতে লাড্ডু ছাড়া, আমি বললাম লাড্ডু ছাড়াটাই নেবো, নিয়ে লাড্ডু ছাড়াটাই দেখে পছন্দ করলাম। ও মা বাড়িতে এসে খুলে দেখছি হাতে লাড্ডু,
সে ওর বাবা কিছুতেই রাজি না, আর পাল্টাতে যাবো না, আর এ করবো না, সে করবো না। আমার মনের মধ্যে না, আমি ওকে দেখে এসেছি, আমি ওকেই নেব, আমি ওকেই নিয়ে আসবো, আমি একে এটা নেব না। আর বুবাই বলছে না, মনে হয় লাড্ডু হাতেই তোমার কাছে আসতে চেয়েছে। আমরা যতই আমার কাছে আসতে চাই, আমি তো ওকে কোলে নিয়ে এসেছি, ওখানে কোলে তুলে দেখে আদর করে রেখে এসেছি আমি ওখানে। ওকে আমি কিছুতেই পারবো না। সে আবার পরের দিন আমরা সকালবেলায় চলে গেলাম নবদ্বীপে। নবদ্বীপ থেকে নিয়ে এসেছি আমি এই গোপালবাজিকে, নবদ্বীপের মহাপ্রভু বাড়ির সামনে থেকে নিয়ে এসেছি। সেই কারণে আমি আবার সেই দুজনে মিলে সকালবেলায় উঠে কোনো কথা না, যে মনের মধ্যে একটা চিন্তা যে দেবে কি দেবে না, দেবে কি দেবে না চেঞ্জ করে, সেই গিয়ে সঙ্গে সঙ্গে বললাম, তখন না ওরা চেঞ্জ করে দিল। দোষটা ওদের ছিল না, মানে আমাদেরও ছিল না ওদেরও ছিল না, ওরাও বুঝতে পারেনি, মানে ভুল বোঝাবুঝি মতো হয়ে গেছে কথাতে আর কি। আমরা বলেছি এটাই দিয়ে দিন, তখন হাতে হয়তো লাড্ডুটা ছিল, আমি খেয়াল করিনি, এরকম ভেবেছে। যাই হোক, কোনো কিছু গন্ডগোল হয়ে ওটা প্যাকিংটা গন্ডগোল হয়ে গেছে, কিন্তু চেঞ্জ করে দিল, অসুবিধার কিছু নেই। চেঞ্জ করে দিল, দিয়ে এটাই দিয়ে দিল। তারপরে ওকে নিয়ে এসে আমার শান্তি, নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে বসি। আমি তো আর দেখলাম যে না, আমি আগে যখন প্যাক করছে তখন আমি ভালো করে আগে দেখে নিই যে হাতে লাড্ডু আছে না নেই। সেই বলে আমি ভালো করে আবার দেখে তারপরে বললাম এইবার প্যাক করুন আপনি, নাহলে আবার গন্ডগোল হলে আমি আর আসতে পারবো না বারবার। তাই ওকে নিয়ে এত ঘটনা ঘটেছে জানো, এমন মানে মানে দুষ্টুমি করেছে আমার সঙ্গে, খুব দুষ্টু তো, সেই জন্য দুষ্টুমিটা করেছে আমার সঙ্গে। আর আমিও সেই পাগল, মানে না দেখেই নিয়ে নিয়েছি, পছন্দ করেছি ওকেই, কিন্তু না নিয়ে চলে এসেছি। আর এই দেখো, সবাইকে আজকে সরু সরু মালা পরিয়ে দিলাম, তারের মালা, বড় মালা আনলাম না। প্রথম কথা, বড় মালার প্রচুর দাম, আর যে সময়ে বাজারে গিয়েছিল সেই সময়ে বড় মালা ছিল না, সব ফুরিয়ে গিয়েছিল। আর এই সরু সরু তারের মালা কিছু ছিল, অল্প কিছু কোথার থেকে খুঁজে খুঁজে সেই তারের মালা নিয়ে এসেছে। আর বলছে যেখানে সেই আছে, অনেকটা দূরে আছে, 1 নম্বরের ওই দিকে আছে, তা সেইখানে বলো, সেখান থেকে আনতে গেলে বা যেখানে ফুলের দোকান আছে সেখান থেকে আনতে গেলে অনেকটা দূর যেতে হবে, আর দামটাও অনেকটা বেশি, অনেকটা বেশি, মানে যা দাম নেয় এখানে এমনি কিনতে গেলে তার থেকে অনেক বেশি। সেই কারণে আর আনলো না। তা আমি ওই দিয়ে করে দিলাম। আর আমার ধৈর্যও ছিল না, তার কারণ মানে মন থেকে ভালোবেসে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। ওই মালা কিনতে যাওয়ার মতন ধৈর্য আর বাবারও আর ছিল না, আর আমারও সময় নিয়ে বসে থাকারও ধৈর্য ছিল না, কারণ আমার বসে থাকতে কষ্ট হচ্ছিল, তখন না শুলে আর পারছিলাম না, এইরকম কষ্টটা হচ্ছিল। তাও তো মা সমস্ত জোগাড় করে দিয়েছে, ফুল ধোয়া বাছা থালা টালা সমস্ত হাতে হাতে জোগাড় করা সব মা করে দিয়েছে। ফলগুলো, এই যে ফলগুলো সব করে দিচ্ছে জোগাড়, তাই এগুলো সমস্ত হাতে হাতে জোগাড় করে দিয়েছে বলে আমার অতটা অসুবিধা হয়নি, আমি হঠাৎ করে পুজোটা করে নিতে পেরেছি। আজকে বিশেষ করে শরীর ঠিক থাকলে তো এসব কোনো ব্যাপারই না, এগুলো যখন তখন ফটাফট করে ফেলি আমি, আমার চাপ হয় না অতটা। কিন্তু যেহেতু শরীরের প্রবলেম আছে সেই জন্য পারছি না। আর সেই সকালে উঠেছি, ঘুম থেকে উঠে চলে গিয়েছি ডাক্তারের কাছে, 8টার মধ্যে ওখানে পৌঁছে গেছি অ্যাপোলোতে। তাহলে আমাকে 7টায় ঘুম থেকে উঠতে হয়েছে, 7:30টায় বেরোতে হয়েছে, 7টারও আগে ঘুম থেকে উঠেছি, 6টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে চা খেয়েছি, তারপরে গেলাম। গিয়ে সেখানে গিয়ে একটা, যতই বলো হসপিটালে যাও, যে যত ভালো হসপিটালেই তুমি যাও, ডাক্তারের কাছে গেলেই দেখবে যতটা শরীর ক্লান্ত থাকে তার থেকে আরও বেশি ক্লান্ত হয়ে যায়। সুস্থ মানুষ গেলেই ক্লান্ত হয়ে যায়, আর তো অসুস্থ মানুষই গিয়েছি। তারপর সেখান থেকে আসার পরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বাস পাচ্ছি না, আবার ভালো একটু জায়গা না পেলে তো বাসে আসতে পারবো না, দাঁড়িয়ে থেকে যে বাসগুলোতে উঠবো সেই বাসগুলোতে জায়গা নেই, আসতে পারলাম না। তারপরে আবার ওলা করলো, সে ওলা করলে ওলাতে আবার টাইম লাগলো ওলাটা আসতে, সে আসলো ওলা, তারপরে আসলাম, এসে একটুখানি থামলাম, বসলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নাই। তারপরে মা বললো যে তাড়াতাড়ি স্নান করে নে, আমি সব জোগাড় করে দিই, পুজো করে দিই। এবার জোগাড় যে করবো, তার জোগাড় করার জিনিসগুলো তো থাকতে হবে, তবে তো জোগাড় করবো। আগের দিন ছিল না বাড়িতে, স্কুলে গিয়েছিল, সেই জন্য আগের দিন আর জোগাড় হয়নি। আবার আমি ঠিকঠাক থাকলে চলে যেতাম বাজারে, গিয়ে কিনে নিয়ে হয়তো চলে আসতাম, কারণ মা ছিল, টুক করে কিনে নিয়ে চলে আসা যেত, কিন্তু আমি যেতে পারলাম না। সেই জন্য আসলো, এসে তারপরে ওখান থেকে এসে আবার গেল
বাজারে খেলো, একটুখানি টিফিন খেয়ে বাজারে গেল, বাজার থেকে এসে জোগাড় করে সব নিয়ে আসলো। তারপরে মা সব জোগাড় করতে লাগলো। মা স্নান করেই ছিল, মা তো অনেক সকালেই স্নান করে প্রতিদিনই। মা সব সকালে স্নান করে রেডি হয়েছিল, আর আমি আসার সঙ্গে সঙ্গে এইসবগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে মা জোগাড় করতে লাগলো, আর আমি তখন স্নান করে চলে আসলাম। এসে এগুলো সব হাতে গুছিয়ে নিয়ে আমি শুধু গোপালকেই পরিষ্কার করেছি যা করেছি, আর এগুলো তো সব নিয়েছিলাম, আমি প্লেটে গুছিয়েছি। আর সব কেনা, দেখতেই পাচ্ছ যে মালপোয়া, সন্দেশ, নকুলদানা সবই কিনে নিয়ে এসছে, মিষ্টি যা লাড্ডু যা পেরেছে সব কিনে নিয়ে এসছে। আর বসে যে আমি যে ভয়েসটা দেব, সে ভয়েস দিতে গিয়েও আমার গলা দিয়ে যে আওয়াজটা, যে সেই আওয়াজটা বেরোচ্ছে না, মানে একটু কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি। কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি। এবং ডাক্তার বলেছে যে পুরো শরীরের পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, মানে এতটাই সমস্ত কিছু গন্ডগোল হয়ে আছে, মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে আছে। এটা মানে 2 মাস ওষুধ দিয়েছে, নিজে মানে রুটিনে থাকতে বলেছে, একদম রুটিনে থাকতে বলেছে, একটু এদিক ওদিক করা যাবে না। সেই 2 মাস সেইভাবে থেকে তারপরে সব কিছু ঠিকঠাক হলে বলেছে 2 মাসের মধ্যে আশা করছি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু, তবে নিজেকে ঠিক থাকতে হবে। ডাক্তার বলছে যে ফুটো বালতিতে জল ঢাললে কি আর জল জমবে? বালতি যদি ফুটো থাকে তাহলে কি আর জমবে জল? সেটাই তো ঠিকই। আমি যদি নিজে নিয়মে না থাকি, ডাক্তার যতই ওষুধ দিক তাতে তো আর কিছুই হবে না, সে ওষুধ তো কোনো কাজেই লাগবে না, এদিক ওদিক দিয়ে চলে যাবে। তো সেই কারণে বলেছে কথাটা। তা আমি আর কি করব? আমি এত নিয়মে থাকি, থাকতে থাকতে একটু এদিক ওদিক হয়ে গেলেই যদি এরম হয়, বলো পারা যায়? মানুষ তো কী করে লোভ সামলে রাখবো? আর আমি বলছে আপনি এত খেতে, মানে মিষ্টি খেতে এতটাই ভালোবাসেন যে একটা বয়সের পরে মানুষের মিষ্টি খাওয়ার লোভটা চলে যায়, কিন্তু আপনার এই বয়সে এসেও মিষ্টি খাওয়ার লোভ যাচ্ছে না। বললাম না, মানে এতটাই মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলেই আমার জিভ দিয়ে জল চলে আসে। এমন আমি মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলে আমি তাকাই না যে এটা মিষ্টির দোকান কি এটা কিসের দোকান, আমি তাকাই না মিষ্টির দোকানের দিকে, যে ভয়ে, যে জানি না তাকালেই মনে হবে, মানে এমনভাবে টানে, তাকালেই আমি আর থাকতে পারবো না, এই রকম অবস্থা হয় মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলে। অন্য কোনো চপ তেলে ভাজা বলো, আমার কোনো ভক্তি নাই তাতে, একটু ভালোবাসি না আমি চপ তেলে ভাজা, সিঙ্গারা, চানাচুর, কিচ্ছু ভালোবাসি না এগুলো, কিচ্ছু না। শুধু ভালো লাগে একটুখানি বেগনিটা আমার একটু ভালো লাগে, আর ওই ডালের যে বড়াগুলো ভাজে না, ওইগুলো ভালো লাগে। তাছাড়া আমার এই সমস্ত টাইপের জিনিসগুলো, ওই যে পকোড়া, ওই টাইপের কোনো ঝাল টাইপের জিনিস কিছু ভালো লাগে না। মিষ্টি টাইপের যত জিনিস দেবে তুমি, এই যে মালপোয়াটা দিয়েছি, তো মালপোয়াটা পরে যখন তুলে নিয়ে এসে রাখলাম ঘরে, এইটা যে রাখা আমার পক্ষে যে কত কষ্টকর, সেটা আমি ছাড়া দ্বিতীয় কেউ বুঝবে বলে মনে হয় না। মানে তুলে নিয়ে আসার পর মা আর মেঘা একটা মালপোয়া বললো আধখানা করে খাবো, গোটা খাবো না। আর আমার মনে হচ্ছে তোরা গোটা খেতে পারছিস না, আমি 2খানাই খেয়ে নিতে পারবো, এমন আমার মনে হচ্ছিল তখন যখন প্রসাদটা দিচ্ছি ওদেরকে। সেই মালপোয়া দেখো কি সুন্দর ওরা না খেয়ে রেখে দিল, আর আমি যদি খেতাম তো দুটোই খেয়ে নিতাম। এইরকম টাইপের, মানে এইরকম ধরনের মিষ্টি অ্যাডিক্ট আর কি, আমি অ্যাডিক্ট বলবো। তা কী করবো, কিন্তু সেই ইঞ্জেকশান দিয়ে মানে সেই সরিয়ে রাখে না কেমন করে, সেরমভাবে সরিয়ে রেখে দিচ্ছে। কিচ্ছু তো মিষ্টি আর ঘরে আনছে না, সব মিষ্টি আনা বন্ধ, ওরাও কেউ মিষ্টি খাচ্ছে না, বলছে না আমরাও মিষ্টি খাবো না। মেঘা বলছে আমিও খাবো না মিষ্টি, তো ওরা বললো আর মিষ্টি আনাই হবে না বাড়িতে। মিষ্টি আনলেই যখন তুমি এই করছো, লুকিয়ে ফ্রিজ থেকে লুকিয়ে খাচ্ছি না, আমি খাচ্ছি না, এটা ভুল কথা, লুকিয়ে খাচ্ছি না, কিন্তু ওরা ভয় পাচ্ছে যদি লুকিয়ে খেয়ে নিই। তো দেখো লুকিয়ে খেলে তো আমারই ক্ষতি, সেটা তো আমি বুঝি, খেলে সামনাসামনিই খাই, আমি দেখেই খাই, ওরা বকে নিষেধ করে তাও বকাবকি শুনতে খেয়ে নিই। তাই বলছি বুবাইকে যে দেখলি তো তোরা তো বকাবকি করলি, আমি আবার মিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিলাম, আর মিষ্টি আমি একটু দাঁতে কাটিনি। বুবাই বলছে আমাদের বকাবকিতে না ডাক্তারের বকাবকিতে? আমাদের বকাবকিতে কোনো কাজ হয়নি, ডাক্তার বকলো তাই তোমার কাজ হলো। কবে থেকে নিষেধ করছে যে ওরা মিষ্টি খেও না, আর মিষ্টি খেও না, আর মিষ্টি খেও না, আমি কারোর কথা শুনছি না। জন্মাষ্টমীর ওই সময় থেকে আমার মিষ্টি খাওয়াটা বেড়ে গেল, জন্মাষ্টমীর কিছুদিন আগের থেকেই বেড়ে গেছে, যখন থেকে বাজার হাটগুলো শুরু করেছি
তখন থেকে শুরু হয়েছে, বাইরে বেরিয়েছি আর এটা খেয়েছি, আজকে খেয়ে নিই, কিছু হবে না, কালকে আর খাবো না, কাল থেকে এই করবো। কিন্তু এটা বুঝিনি যে কালটাকে আজ করতে হয় আর আজটাকে এখনই বলতে হয়, তাহলে সেই কাজটা ঠিকঠাক হয়। যে কোনো জিনিস কামড়ে ধরে না রাখতে পারলে হয় না। তা সেই অবস্থা, আমি যদি মানে লোভটাকে কামড়ে আঁকড়ে ধরে থাকতাম যে না, আমি সম্বরণ করতাম লোভটাকে, তাহলে এতটা বাড়াবাড়ি আমার হতো না। তো আমার পুজো হয়ে গেল, এই দেখো আজকে এখানেই শেষ করে দেবো ব্লগটা। আবার আজকের পুজো এখানেই শেষ করলাম। আর আজ আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এইটুকু শুধু সামান্য একটু মানে খুব সাধারণভাবে মন থেকে ভালোবেসে খুব সাধারণভাবে পুজো করলাম। তোমাদের সঙ্গে যা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তাও ভিডিওটা ধরে দেওয়ার ছিল বলে আমার একটু সুবিধা হলো, ভিডিও ধরে দিল, মা গুছালো সব কিছু, আর আমি শুধু হাতে হাতে তুলে দিলাম, আমি আর কিচ্ছু করিনি। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম আর সামান্য কিছু শেয়ার করলাম, বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। আর এই ড্রেস পরিয়েছি গোপালকে, কানের দুলটা চেঞ্জ করেছি, মাথার পাগড়ির বদলে মুকুট দিয়েছি, আর এই দেখো হালকা হালকা মালা পরিয়েছি। আজকে আর বড় মালা পরাইনি, বড় মালার আন্দোলন ছোটই নিয়ে আসলো, মানে এত বেলায় এসে বাজার করতে গিয়ে কিছুই পাইনি, সব ফুরিয়ে গেছে। যা পেয়েছে তাই নিয়ে এসেছে, তাই দিয়েই পুজো করলাম। রাধাকৃষ্ণের ড্রেস পোশাক কিছু ছাড়ানোর আমার ক্ষমতায় কুলালো না শরীরে, আর যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে, সবাই জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই পুজোটা দেখতে, গোপাল বাবাজিকে দেখতে কেমন লাগলো। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই এত ভালো ভালো কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আমি আবার আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, অপেক্ষায় থাকো, আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো আমি।